শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শেষ দিনে বিদ্রোহীদের প্রত্যাহারে নজর বিএনপি জোট মনোনীতদের। জামায়াত ঐক্যের ৪৭ আসনে জট খোলার অপেক্ষা, কয়েকজন তাকিয়ে আছেন আদালতের দিকে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্টজনদের সাথে জামায়াতে ইসলামের মত বিনিময়, সংস্কারের পক্ষে থাকলে যে কোনো দলকে সঙ্গী করার ঘোষণা ডাক্তার শফিকুরের। My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে আজও 4 রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, নির্বাচনের পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। দুপুরে হালিশহরে জানাজা, গুরুতর আহতদের চিকিৎসা চলছে সিএমএইচে। প্রস্তুত না হওয়ায় চানখারপুলে আনাজ সহ 6 হত্যার মামলার রায় হয়নি আজ। রামপুরায় 28 জনকে হত্যার মামলায় কর্নেল রেদওয়ান সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডের খেলার খবর সত্য নয়, জানালো বিবিসি। ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে স্কটিশরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। বিকল্প প্রার্থী সহ 331টি মনোনয়নপত্র দাখিল করেছিল বিএনপি। ইসির শুনানিতে দলটির 4 জন প্রার্থী বাদ পড়েন। কুমিল্লা 10 আসনে দ্বৈত নাগরিকত্বের দায়ে আব্দুল গফুর মিয়া এবং চট্টগ্রাম 2 আসনে ঋণখেলাপির দায়ে বাদ পড়েন সারোয়ার আলমগীর। কুমিল্লা 4 আসনে মঞ্জুরুল হাসান মুন্সি ও যশোর 4 আসনে টিএস আয়ুব। কুমিল্লা 10 আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া বাছাইয়ে বাদ পড়েন। এছাড়া কুমিল্লা 4 ও চট্টগ্রাম 2 আসনে বিএনপি ও তার জোটের বিকল্প প্রার্থী না থাকায় আপাতত আসন দুটি প্রার্থী শূন্য। তবে এই 2 আসনের প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল হাসান মুন্সি। ঋণখেলাপিদের অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম 2 আসনের প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেছেন সারোয়ার আলমগীর। এছাড়া জোট শরিকদের ছেড়ে দেয়া বেশ কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভাবনায় মনোনীতরা। ধোঁয়াশা কাটছে না জামায়াতে ইসলামী ও 10 দলীয় নির্বাচনী ঐক্যের জোট নিয়ে। ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় ফাঁকা 47টি আসনের বিষয়ে এখনও হয়নি কোনো সুরাহা। আজ আনুষ্ঠানিকভাবে এসব আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করার কথা 10 দলীয় নির্বাচনী ঐক্যের। এর আগে আসন সমঝোতার আলোচনার মধ্যেই ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি, এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয়। আসন বন্টন রূপ নেয় 11 দলীয় ঐক্যে। এই 3 দলকে অন্তর্ভুক্তি করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি। এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে। জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ 100 আসন থেকে 50-এ নামলেও জামায়াতের সাথে আপোষ রফা হয়নি, ফলে জোট থেকে বেরিয়ে আসে তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক দেয়া হবে। আজ নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। কাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর 22 জানুয়ারি থেকে পুরো দমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট 2568টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছে 723 জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় 645 জন আবেদন করেন, যার মধ্যে 419 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা 6 জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তনের পর নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে ইসির পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা 2 আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে হোমনা ও তিতাস মিলায় এবং কুমিল্লা 1 আসনের নির্বাচন হবে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে। আজ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। এর আগে গত 8 জানুয়ারি কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে
24 ঘন্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগ আবেদন করা হয়। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গত 17 বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান তিনি। সামিটের দ্বিতীয় পর্যায়ে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আধুনিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। দেশ ও বিদেশের নানা প্রোপাগান্ডা রুখতে যুক্তির মাধ্যমে তারা এগিয়ে যাবে বলে জানান তিনি। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে জামায়াতে ইসলামীর পলিসি সামিট। সহকর্মী শামীম রেজা আছেন সেখানে, আমরা তার কাছে যাচ্ছি। শামীম, কয়টি সেশনে এই সামিট অনুষ্ঠিত হবে? অংশগ্রহণকারীরা কি কি বিষয়ে আলোচনা করছেন, একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ লোপা, 3টি সেশনে আসলে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। এই সামিটের মাধ্যমেই আসলে আসন্ন নির্বাচনে যদি জামাত ক্ষমতায় যেতে পারে তাহলে দেশের পরিবর্তনে আসলে তারা কিভাবে ভূমিকা রাখবেন তার সঠিক একটা কর্মপদ্ধতি পরিকল্পনা আসলে দেশের সামনে তুলে ধরার জন্য তাদের এই প্রয়াস। একটু যদি বলে রাখি, শুরুতেই আসলে জামাত আমির কথা বলেছেন, সেইখানেই তিনি তার উদ্বোধনী বক্তব্যেই আসলে দেশকে ঠিক কিভাবে এগিয়ে নিতে চান তার একটা রূপরেখা তিনি তুলে ধরেছেন। সেখানে অর্থনীতি, ব্যবসা, যুবকদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন সব বিষয়েই তিনি আসলে টাচ করে গেছেন এবং সবাইকে আসলে শুরুতেই বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত যদি ক্ষমতায় আসে, দেশের মানুষ যদি আগামী নির্বাচনে তাদেরকে ক্ষমতায় আনে, তাহলে দেশকে তারা কোন পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নেবেন সেটা তিনি একটু বোঝানোর চেষ্টা করেছেন। এখানে যারা উপস্থিত আছেন, কূটনীতিক, জ্যেষ্ঠ সাংবাদিক, এছাড়াও যেসব নাগরিকরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে একই সাথে তিনি শুরুতেই যেটা বলেন যে এই মুহূর্তে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর, আর সেই গণতান্ত্রিক রূপান্তরে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচন, এবং সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন কোনোভাবেই আসলে পূর্বের যেসব নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই সব নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আবারও যদি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় তবে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। একই সাথে তিনি এখানে নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীর নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। যেহেতু জামাত ইসলামের বিষয়ে আসলে নারীর ক্ষমতায়নকে নানাভাবে নানা অ্যাঙ্গেল থেকে প্রশ্নবিদ্ধ করা হয়, এজন্য তিনি চেষ্টা করেছেন যে নারীর ক্ষমতায়নে, নারীর নিরাপত্তার জন্য জামাত কী ধরনের ভূমিকা রাখবে সেই বিষয়গুলো আসলে তিনি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং দেশের বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনার জন্য ঠিক জামাত কোন কর্মপদ্ধতির সামনে নিয়ে এগোবে সেসব। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতরা। সকালে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের 3 রাষ্ট্রদূত। এছাড়াও বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ
খোঁজেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। একই সাথে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সভায়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ নির্বাচনের পরিবেশ ও দেশের নিরাপত্তা সহ বিভিন্ন দিক নিয়ে কথা হয়। এ সময় আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ উদার গণতান্ত্রিক হবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে আলোচনা সভায় কথা বলেন তিনি। জানান, অনেকে নির্বাচন হতে দেবে না বলে হুমকি দিচ্ছে। তারেক রহমান নাগরিকের জীবনমানের উন্নয়ন, গণতান্ত্রিক ও শান্তি সৌহার্দ্যের বাংলাদেশ গড়তে চায়। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একদল সারাক্ষণ মারামারি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আর তারেক রহমান দেশ গঠনের নিজের পরিকল্পনা তুলে ধরছেন জাতির সামনে। বলেন, আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, বিএনপি সেটি 2022 সালে বলেছে। বিএনপি সংস্কার ও হ্যাঁ ভোটের পক্ষে আছে, বিপক্ষে প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে আরেকটি দল। চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার রায় প্রস্তুত না হওয়ায় আজ ঘোষণা হচ্ছে না। 26 জানুয়ারি রায়ের পরবর্তী দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024-এর 5 আগস্ট রাজধানী চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন। এই মামলায় 5 মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক 8 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়ার কথা ছিল। এটি পুলিশ বাহিনীর কারো বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলার রায়। মামলায় পলাতক প্রধান 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের 14 জুলাই মামলার বিচার শুরু হয়। পরে 11 আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দিতে। এ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ, অডিও ক্লিপের মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে ট্রাইব্যুনাল। এ সময় সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন তিনি। বলেন, যারা ক্ষমতায় টিকে থাকতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালায়, তারা যাতে কোনোভাবে পার না পেয়ে যায়, এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এটি হবে দৃষ্টান্ত। এদিকে জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যার মামলায় কর্নেল রেদওয়ান সহ আসামিদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ঘটনার ভিকটিম, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12.5 ঘণ্টা পর মুক্ত হয়েছেন উপাচার্য সহ অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাত 1টার দিকে তারা মুক্ত হন। এর আগে সোমবার দুপুর 12:30টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ সহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। পরে রাত 1টার দিকে আন্দোলনরতরা তালা খুলে নিলে তারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন। সাধারণ শিক্ষার্থীরা জানান, দীর্ঘ 28 বছর পর আজ সকাল 9টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে 2 জন প্রার্থী ও 1 জন শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের রুল সহ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। আমরা এই বিষয়ে আরো জানবো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাবিল হোসেন। নাবিল, ক্যাম্পাসের এই মুহূর্তের অবস্থা একটু জানতে চাই, আর আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? লোপা, দেখুন, ক্যাম্পাসে এই মুহূর্তে আসলে অনিশ্চয়তার মধ্যে যে পরিস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি। কারণ সাকসু নির্বাচনের বিষয়টি এখন মূলত আসলে যেই চেম্বার কোর্ট, সেই চেম্বার কোর্টের আদেশের উপর একটা নির্ভর করবে। তবে যারা শিক্ষার্থীরা আছেন, শিক্ষার্থীদের একাংশ আমরা প্রশাসনিক ভবনের নিচে তাদেরকে অবস্থান নিতে দেখেছি। একটি অংশ বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসির সাথে প্রশাসনিক ভবনের ভেতরে আলোচনায় রয়েছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে দীর্ঘ 28 বছরের অপেক্ষার পর আজ তারা ভোট দেওয়ার কথা ছিল এবং তাদের প্রতিনিধি নির্বাচনের কথা ছিল। তবে হাইকোর্টের একটি আদেশের কারণে মূলত তাদের এই নির্বাচনটি হচ্ছে না। এবং তারা বলছেন যে এই যে দীর্ঘ 1-1.5 মাস বা দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে তারা যে সাকসু নির্বাচন পেয়েছিলেন, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য তারা সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছেন। তারা বলছেন যে এটি রাজনৈতিক কূটকৌশলের অংশ এবং তারা কোনো ষড়যন্ত্রের কাছে আসলে পরাজিত হবেন না। আন্দোলনের মধ্য দিয়ে, আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তারা তাদের যে অধিকার, সেই সাকসুকে তারা আদায় করে নেবেন। সেই স্লোগান, সেই বক্তব্যগুলোই আসলে এই বিক্ষোভ থেকে আমরা দেখছি। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে হাইকোর্টের যে আদেশ, সেই আদেশের প্রেক্ষিতে তারা চেম্বার কোর্টে আসলে একটি আপিল করেছেন
এখন আসলে সেখানেই নিষ্পত্তি হবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে শাকসুর যে নির্বাচন কমিশন, তারা বলেছেন যে তারা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত। আইনি জটিলতা যেদিনই শেষ হবে তার পরদিনই নির্বাচন আয়োজনের জন্য যেসব প্রস্তুতি থাকা প্রয়োজন, সকল প্রস্তুতি তাদের সম্পন্ন রয়েছে। ফলে আসলে এখন বলা যায় যে মূলত আইনি মার পেয়েছেই আসলে শাকসু নির্বাচনের নিয়ে সংকট, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং সেই অনিশ্চয়তা আসলে কখন কাটবে সেটি খুব স্পষ্ট করে আসলে বলা যাচ্ছে না। শিক্ষার্থীরাও যেমনটি বলতে পারছেন না, বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাও আসলে ঠিক কবে নাগাদ এই অনিশ্চয়তা কাটবে সেটি বলা যাচ্ছে না। লোপা। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশব্যাপী গণভোটের প্রচারের লক্ষ্যে ভোটের রিকশার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে সাভারে রেডিও কলোনি স্কুল মাঠে ভোটের রিকশা কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপদেষ্টা বলেন, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে দেশব্যাপী প্রচারণা চালাতে ভোটের রিকশার কার্যক্রম শুরু করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রিকশা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে প্রচারণা চালাবে। এছাড়াও এই ভোটের রিকশার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যায় সে বিষয়ে প্রচারণা চালানো হবে। আমরা আশা করি 22 তারিখ থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে তখন বিভিন্ন দলগুলো তাদের বার্তাগুলো নিয়ে যাবে। আমরা 12ই ফেব্রুয়ারিতে একটা স্বচ্ছ অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের আজ শেষ দিন। আমরা এই বিষয়ে একটু জানবো। নির্বাচন কমিশন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, কয়টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে? এখন পর্যন্ত কাউকে দেখেছেন কিনা কমিশনে? বিকেল 5টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে আমরা একজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জেনেছি। এই মুহূর্তে আমি আছি ঢাকা আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে। সেখানে নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, তিনি কথা বলছেন। আমরা একটু ওনার বক্তব্য শুনি। ওই ধরনের কোনো অভিযোগ দাখিল করেন নাই। এখন পর্যন্ত কতজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং তিনি কে? এখন পর্যন্ত ঢাকা 13 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জনাব মোহাম্মদ মুরাদ হোসেন, তিনি প্রত্যাহার করেছেন। একজনই প্রত্যাহার করেছেন। লোপা, আপনি শুনছিলেন ঢাকা 13 আসনের প্রার্থী মুরাদ হোসেন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য একটু আগে এখানে এসেছিলেন এবং আবেদন দিয়ে গেছেন। তার সাথে আমরা কথা বলেছি কেন তিনি প্রার্থিতা প্রত্যাহার করলেন। তিনি জানিয়েছেন দলের পক্ষ থেকে যেহেতু তাকে বলা হয়েছে প্রত্যাহারের জন্য, সুতরাং তিনি প্রত্যাহার করেছেন। এর বাইরে আর নতুন করে তিনি কোনো ব্যাখ্যা দেননি। এই আঞ্চলিক অফিসে 2টি আসনের প্রার্থিতা প্রত্যাহারের জন্য এটি নির্ধারিত স্থান, অর্থাৎ ঢাকা 13 এবং ঢাকা 15। ঢাকা 2 আসন মিলিয়ে মোট 18 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে একজন প্রার্থিতা প্রত্যাহার করলেন। বিকেল 5টা পর্যন্ত যেহেতু সময় আছে, এর মধ্যে যদি কেউ আসে সে খবর আমরা জানাতে পারবো। আর সারা বাংলাদেশে প্রার্থিতা প্রত্যাহারের জন্য এটি হয়তো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের সন্ধ্যা নাগাদ সেই খবরটি আসবে। এরপর নির্বাচন কমিশন সেটি চূড়ান্ত করবার পর আগামীকালকে প্রতীক বরাদ্দের যে আনুষ্ঠানিকতা এবং পরের দিন থেকে নির্বাচনের যে প্রচার সেটি শুরু হবার কথা। লোপা। মিসবাহ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে জঙ্গল সলিমপুর এলাকা। গুরুতর আহত 3 জনের চিকিৎসা চলছে সিএমএইচে। র্যাব জানায়, একটি আভিযানিক দল সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায়। এ সময় তাদের উপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন 4 জন র্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি র্যাব 7-এ উপ সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা নিরাপত্তা চাই যে তো এখানে মাদক ব্যবসা থাকতে পারবে না, সন্ত্রাস থাকতে পারবে না, চাঁদাবাজি থাকতে পারবে না। আমরা শোনার পরে এবং মোবাইলে দেখি, টিভিতে দেখি, খবরে দেখি 2টা মানুষ যে অসুস্থ মেডিকেলে। তো এখন ঘটনা হয়েছে যে আমরা চলাচল করতে রোড থেকে, তাই আমাদের শরীর কাঁপতেছে। সবাই নিরাপত্তা চাই। আমাদের ছেলে মেয়ে বউ পোলাপান নিয়ে আমরা কর্ম করে এখন আমরা চাই না গোলাগুলি মারামারি দরাদরি হোক। এটা কখনোই আমরা মানতে পারতেছি না এবং
এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আল্লাহ যেহেতু আমরা নিব। নরসিংদীর রায়পুরায় আহমেদুল হক অপু নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার মরজাল এলাকায় অপুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায় মঙ্গলবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ড হয়েছে। আহমেদুল হক অপু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যাসহ মোট 9টি মামলার আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিল অপু। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে। ঝালকাঠিতে নিখোঁজের 8 ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে সুগন্ধা নদীর খেয়াঘাট নতুন চর এলাকায় মরদেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানায় সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন নীলুফা ইয়াসমিন নামের মধ্যবয়সী এই নারী। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। সকালে নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায়। নিহত নীলুফা স্থানীয় শুকুর মিয়ার স্ত্রী। পরিবারের দাবি ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। ওই নারীর সাথে থাকা স্বর্ণালংকারের সন্ধান মেলেনি। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড বিষয়টি তদন্ত চলছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে প্রায় 500 ঘর সহ বিভিন্ন স্থাপনা। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় গত রাত 3টার দিকে পালংখালী ইউনিয়নের 16 নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তবে এরই মধ্যে পুড়ে যায় 448টি ঘর, 10টি স্কুল, 2টি মসজিদ ও একটি মক্তব। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্তদের জন্য নতুন করে ঘর নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কেড়েছে কারাপণ্য প্যাভিলিয়ন। বন্দীদের হাতে তৈরি 3 শতাধিক পণ্য নিয়ে কারা অধিদপ্তরের এই আয়োজন। বাঁশ, বেত, পাটের তৈরি পণ্যে সাজানো পুরো প্যাভিলিয়ন। বিশেষ করে জামদানি শাড়ি ও নকশি কাঁথার দিকে ঝুঁকছেন ক্রেতারা। কারা কর্তৃপক্ষ জানায় বন্দীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ। মুনাফার বড় অংশ চলে যাবে বন্দী কারিগরদের পকেটে। বাঁশ, বেত আর পাটের বুননে ফুটে উঠেছে শৈল্পিক ছোঁয়া। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরে দর্শনার্থীদের নজর কাড়ছে বাহারি সব কারুপণ্য। তবে এই নান্দনিকতার নেপথ্যে রয়েছে এক ভিন্ন গল্প। দেয়ালের ওপারে থেকেও যারা নতুন জীবনের স্বপ্ন বুনছেন সেই সব বন্দীদের হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে এই প্যাভিলিয়ন। টেকসই নির্মাণ আর নিখুঁত নকশা, এই দুয়ের মেলবন্ধনে কারাপণ্য এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে। এখানে মিলছে বাঁশ, বেতের মোড়া, পাটের টেবিল চেয়ার, জুতা, বিছানার চাদর ও কুলা সহ গৃহস্থালির নানা সামগ্রী। এখানে আমাদের বাংলাদেশের যত ঐতিহ্য আছে, নকশি কাঁথা, তারপর হচ্ছে টাঙ্গাইলে যে তাঁত, এইসব জিনিস নিয়ে, এছাড়া মানে সব জিনিসটা এখানে যে প্রেজেন্ট করতে সেটা একটা বড় একটা বিষয়। হাতে তৈরি এগুলা নকশা করা, কাজ করা, ওনাদের হার্ডওয়ার্ক এগুলাতে ওনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সুন্দর জিনিসগুলো দেওয়ার জন্য। জিনিসগুলো অনেক খুব সুন্দর, আর ওনাদের যে পরিশ্রমগুলা ফুটে উঠছে ওনাদের জিনিসের প্রতি। দামও রাখা হয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায়। মাত্র 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব পণ্য। শৌখিন ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে জামদানি শাড়ি ও কাঠের তৈরি সিংহাসন চেয়ারের সামনে। শুনেছি যে কারাগারে যারা থাকে ওরা কাজ করে, কিন্তু এই ডিরেক্ট আমার হাতে পড়েনি কখনো, এই প্রথমবার। প্রাইসও খুব ইকোনমি এবং জিনিসের কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। প্রাইসটা আমার মনে হয় রিজনেবলই হবে, প্রাইসটা দেখিনি, কিন্তু হ্যাঁ খুবই রিজনেবল, কিন্তু ওদের কোয়ালিটি এক্সেলেন্ট। এসব পণ্য বিক্রির 50% অর্থ সরাসরি বন্দীরা পান, যা তারা নিজেদের বা পরিবারের প্রয়োজনে ব্যয় করতে পারেন। কারা কর্তৃপক্ষ বলছে সংশোধনের মাধ্যমে বন্দীরাও সৃষ্টিশীল ও আত্মনির্ভরশীল হয়ে সমাজে যেন ফিরতে পারেন, সেই প্রচেষ্টাই এই উদ্যোগ। 24 থেকে 25টি কারাগার থেকে প্রায় 400-র উপরে পণ্য, বিভিন্ন ধরনের কারুপণ্য এসেছে। হস্তশিল্পের একটি বিপুল সমাহার নিয়ে আমরা এসেছি। এখানে বন্দীরা এই পণ্য তৈরির মাধ্যমে তাদের নিজেদেরকে সমাজের মূল স্রোতধারার সাথে যেমন সামিল করতে পারছে, তেমনি তারা এই পণ্যের লভ্যাংশের অর্ধেক তারা পাচ্ছে এবং বাকি অর্ধেক সরকারি কোষাগারে জমা হচ্ছে। কারাপণ্য প্যাভিলিয়ন এখন কেবল কেনাবেচার কেন্দ্র নয়, বরং হয়ে উঠেছে বন্দি জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথে ফেরার এক অনন্য মাধ্যম।
সংশোধন আত্মমর্যাদা ও নতুন জীবনের আশার প্রতীক। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ইয়েমেন ইস্যুতে এবার নতুন উত্তেজনা তৈরি হয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কে। ইয়েমেনে গোপন কারাগার পরিচালনার অভিযোগ উঠেছে আবুধাবির বিরুদ্ধে। বন্দরনগরী মুকাল্লার পাশে অবস্থিত বিমান ঘাঁটিতে ছিল যার অবস্থান। এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেছেন ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের শীর্ষ কর্মকর্তা। দাবি, বন্দীদের নির্যাতনের প্রমাণও মিলেছে। পাশাপাশি বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে তারা, যদিও অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মুকুল্লার আল রায়ান বিমান ঘাঁটি। এতদিন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির নিয়ন্ত্রণে ছিল এটি। ঘাঁটিটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর সেখানে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের পরিদর্শনে নিয়ে গেছে ইয়েমেনের সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃত সরকার। আল রায়ান ঘাঁটি থেকে বিপুল বিস্ফোরক অস্ত্রশস্ত্র জব্দের দাবি করেছে ইয়েমেন সরকার, যা উপস্থাপন করা হয় সাংবাদিকদের সামনে। পরে সংবাদ সম্মেলনে আল রায়ান ঘাঁটিতে গোপন কারাগার পরিচালনার অভিযোগ তুলেছে হাদ্রামাউতের গভর্নর সালেম আল খানবাসি। দাবি, সংযুক্ত আরব আমিরাত নিয়ন্ত্রণ করত এই কারাগার, তবে এখানে কারাবন্দী ছিল তার তথ্য দেয়নি তারা। প্রিয় ভাইয়েরা, আমরা সন্দেহজনক ও ভয়াবহ যেসব প্রমাণ পেয়েছি আজ আপনাদের সামনে তা উপস্থাপন করব। গভীর দুঃখের সাথে আমরা আমিরাতের বাহিনী দ্বারা ব্যবহৃত বেশ কয়েকটি গোপন কারাগারের সন্ধান পেয়েছি। আমাদের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলো নথিভুক্ত করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ও এসটিসি প্রধান আল জুবাইদি সহ ইয়েমেনিদের নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি সমর্থিত সরকার। অভিযোগ অস্বীকার করে এসডিএফ বলছে, মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল গোষ্ঠীটি। প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে বলে দাবি আবুধাবির। গত ডিসেম্বর থেকে সরকারি বাহিনী ও এসটিসির সংঘাতের জেরে উত্তেজনা ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সম্পর্কে। গুরুতর এই অভিযোগের পর সেই উত্তেজনা আরও বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধবিরতি উপেক্ষা করেই আবারও সংঘর্ষে জড়িয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধারা। দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। সুযোগ পেয়ে একাধিক কারাগার থেকে পালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্যরা, যার জেরে বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে সিরিয়া সরকার। এদিকে কারাগার সহ অঞ্চলটির শহরগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। কারাগার ছেড়ে পালাচ্ছে একের পর এক বন্দী। জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করে রাখা হয়েছিল এখানে। সেনাবাহিনীর সাথে সংঘাতে যখন ব্যস্ত কুর্দি যোদ্ধারা, তখন সুযোগ পেয়ে এভাবে জেল থেকে পালায় কয়েদিরা। এই ঘটনা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাকা শহরের। কয়েদি পালানোর ঘটনায় একে অপরকে দোষারোপ করছে কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ ও সেনাবাহিনী। এসডিএফ এর অভিযোগ, সরকারি বাহিনীর হামলার কারণে কারাগারের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। বিপরীতে সেনাবাহিনীর দাবি, আগেই কয়েদিদের পালানোর সুযোগ করে দিয়েছে এসডিএফ। সন্তানদের এই অন্ধকার থেকে বের করে আনার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। 4-5 মাস হয়ে গেছে তাদের সাথে একবারও দেখা করার সুযোগ পাইনি। আশা করি আজ তাদের পাবো। অপেক্ষা করছি, নিশ্চয়ই আল্লাহর সহায়তায় বন্দীরা বের হবে। আল্লাহ তাদের রক্ষা করুক। নিপীড়কদের কাছে রাষ্ট্র বিজয় অর্জন করবেই। যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই সোমবার আবারও সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী ও এসডিএফ, যাতে বেশ কয়েকজন সেনা সদস্যের মৃত্যু হয়। এছাড়াও আলেপ্পোর বীর আল আমা নামক অঞ্চলেও দুই বাহিনীর সংঘর্ষ হয়। এমন অবস্থায় সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সম্পন্ন চুক্তি বাস্তবায়নের তাগিদ প্রতিবেশীদের। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এবং দামেস্কের মধ্যে সম্পন্ন চুক্তির দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করি। এই অঞ্চলে সন্ত্রাসবাদের যুগ সম্পূর্ণরূপে শেষ। রোববার যুদ্ধবিরতি চুক্তিতে সই করে সিরীয় সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ। শর্ত অনুযায়ী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে সরে যাওয়ার কথা ছিল এসডিএফ যোদ্ধাদের। তেল সহ বিভিন্ন খনিজ পরিশোধন কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ পাবে সরকার। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সরকার একটা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকারের পক্ষ থেকে
71,98,28,000 টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য। এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার 21,946টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি স্থাপন করা হবে। প্রতিটা কেন্দ্রে কমপক্ষে 6টা সিসি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। এর বাইরে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের আর্থিক বরাদ্দের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ইতিমধ্যেই এই কার্যক্রম সব জেলায় শুরু হয়ে গিয়েছে এবং অনেক জোরে সোরে চলছে। বেশ কয়েকটা জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে আপনার অলরেডি সিসিটিভি বা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গাজীপুর জেলায় আপনি সরকারের পক্ষ থেকে দেখেছে যে 935টা কেন্দ্র, এর মধ্যে 447টা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রত্যেকটা কেন্দ্রে এই বিশেষ বরাদ্দের আওতায় অধিকাংশ কেন্দ্রে এর মধ্যে স্থাপন করা হয়েছে। বাকিগুলোতেও আমরা আশা করছি যে জানুয়ারির 31 তারিখের মধ্যেই বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এই ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের বাইরে যে কেন্দ্রগুলো আছে সেগুলোতেও গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আপনার ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই প্রক্রিয়ায় অন্যান্য জেলা এবং সিটি কর্পোরেশন এলাকাতেও আপনার এই কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা বিভিন্ন জেলায় এর মধ্যেই এই সিসি ক্যামেরা বসানোর কার্যক্রমটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, তারা পরিদর্শন করে দেখেছে এই কার্যক্রমটার অগ্রগতি কতটুকু। আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে আইসিসির সাথে কোনো আলোচনা হয়নি, এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি। ভারতীয় একাধিক গণমাধ্যম গত 2 দিন থেকে রিপোর্ট করছে বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রেখেছে আইসিসি। তবে বিবিসি স্পোর্টকে ক্রিকেট স্কটল্যান্ড নিশ্চিত করেছে আইসিসির সাথে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে কোনো যোগাযোগ হয়নি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেবার বিষয়টি সত্য নয় বলা হয়েছে প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে ক্যাম্প শুরু করেছে স্কটল্যান্ড, তবে দেশটি বলছে এই প্রস্তুতি নামিবিয়া ও ওমানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য। অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের দাবি করেন বাংলাদেশ না গেলে স্কটল্যান্ডকে নেওয়া হবে আনুষ্ঠানিকভাবে, এমন কিছু শোনেননি তিনি। বলেন অতীতে ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলেছে, সে কারণে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। বাংলাদেশ যৌক্তিক কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে খেলাতে বাধ্য করা যাবে না। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে দুপুর 1:30টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। যে কোনো মূল্যে আজিজুল হাকিম, জাওয়াদ আবরাররা পূর্ণ 3 পয়েন্ট পেতে চায়। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের সবশেষ 10 দেখায় 7টি জয় পেয়েছে টাইগার যুবারা। 2020 সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়েই বাংলাদেশ ফাইনালে ওঠে এবং প্রথম শিরোপা জয় করে। এই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। কুইন্স স্পোর্টস ক্লাবের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক, তবে শুরুতে সহায়তা পায় পেসাররা। বৃষ্টি আছে, বাট আমরা ওইভাবেই ট্রেনিং করছি আর কি, যে বল একটু ভিজে প্র্যাকটিস করছি বা কিভাবে এই কন্ডিশনের সাথে করা যায় ওইভাবে আমরা প্রিপারেশন নিয়েছি। সো এটা আমাদের কোনো রকম বেশি কিছু করতেছে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপার। পরে ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। আমাদের সাথেই থাকুন।